খালেদা জিয়ার চিকিৎসা নিতে পারছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান। এই বিষয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এলাহি নেওয়াজ খান, সিনিয়র সাংবাদিক, এবং এই মুহূর্তে অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক। সেই সাথে রয়েছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, এবং শেখ ফজলুল করিম মারুফ, প্রচার সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদের তিনজনকেই একাত্তর টেলিভিশনের স্টুডিও থেকে স্বাগত। আমরা এলাহি নেওয়াজ খান, আপনার কাছে যদি এই বিষয়ে একটু জানতে চাই। আজকে যে বিষয়টি সবার মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল বা খুব কষ্ট পাচ্ছিল, সেটা হচ্ছে কোন একজন ব্যক্তি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে বেগম খালেদা জিয়া মানে এটাকে আছেন, লাইফ সাপোর্টে আছেন, ভেন্টিলেশন আছেন। এতে সবাই ধরে নিয়েছিল যে উনি বুঝি সাংঘাতিক। এটা একটা ভুল নিউজ ছিল, এটা একটা বিভ্রান্তিকর নিউজ ছিল। মূলত আজকে যতটুকু আমি খবর নিয়েছি, তিনি চিকিৎসা নিচ্ছেন। এমনকি ওনার কোকোর স্ত্রী, ওনার পুত্রবধূ গিয়েছিলেন এবং তাকে আম্মা বলে ডাক দিলে তিনি চোখ খুলে তাকিয়েছিলেন। দ্যাট ইজ ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর চিকিৎসা মানে ওনাকে যে ওষুধ দেওয়া হচ্ছে এটা কিন্তু কাজ করছে। তাতে আমরা আশা করতে পারি যে উনি আস্তে আস্তে হয়তো বা আল্লাহর ইচ্ছায় অনেক কিছু হতে পারে, উনি হয়তো সুস্থ হয়ে উঠতে পারেন। আর যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আমি এখন বলতে চাই যে সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া অসম্ভব অসাধারণ দেশপ্রেমিক মহিলা। আজকে তিনি অসুস্থ হওয়ার পর বোঝা গেল যে দেশের মানুষ ওনাকে কতটা ভালোবাসে। কারণ ওনার শাসন আমলে উনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। ওনার শাসন আমলে গণতান্ত্রিক পদ্ধতি এবং ব্যবস্থা এত চমৎকারভাবে চলেছেন। এবং আমি একজন সাংবাদিক হিসাবে জোর গলায় বলতে পারি, বেগম খালেদা জিয়ার সময়ে বল বিএনপির সময়ে সংবাদপত্র সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে। এবং উনি কখনোই সংবাদপত্রের উপরে হস্তক্ষেপ করেন না, যেটা গত 15 বছর আমরা দেখেছি যে কিভাবে সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়েছে। আমি বলছি জনপ্রিয়তার ব্যাপারটা যদি একটু বলতে চাই, যে রাজনৈতিক ভিন্ন মতাদর্শের যে ব্যক্তিবর্গ আছেন বা নেতাকর্মীরা আছেন, তাদেরকেও কিন্তু অনেককে পোস্ট দিতে দেখা গেছে যে তারা বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছেন। তো এটা কিন্তু রাজনৈতিক, এটা হলো যে এটা হচ্ছে যে একটা মানবিক ব্যাপার আছে। আর একটা হলো যে এই সংকটকালীন সময়ে, বিশেষ করে গত 15 বছরের যে স্বৈর শাসনের ফলে বেগম খালেদা জিয়ার উপরে অন্যায়ভাবে যে বিচার করে যে শাস্তি দিয়েছে, কষ্ট দিয়েছে, এটা কিন্তু পরবর্তীকালে অনেকে ফিল করেছেন, অনুভব করেছেন। এমনকি তার যারা সমালোচক তারাও কিন্তু অনুভব করেছেন। সম্ভবত তারাও আজকে এটা মানবিক কতগুলি ব্যাপার আছে সেটা হয়েছে। এবং আজকে দেখেন, এটা কিন্তু বাংলাদেশের আমার ইতিহাসে মনে হয় এই প্রথম আমরা দেখলাম যে দেশের কোনো একজন জাতীয় নেত্রী অসুস্থ হয়ে গেলে 3 বাহিনী প্রধান সেখানে দেখা করতে গেছেন। এটাও কিন্তু অন্য একটা সিগন্যাল আছে এটার মধ্যে। সেটা হচ্ছে যে আমরা যে একটা জাতীয় ঐক্যের দিকে যাচ্ছি তার একটা রিফ্লেকশন কিন্তু আমরা পেয়েছি। এমনকি বাংলাদেশের এই আগস্ট এবং জুলাই বিপ্লবের পরে যে বৈরিতা ভারত প্রদর্শন করছে, সেই ভারতের প্রধানমন্ত্রীও কিন্তু একটা স্ট্যাটাসে জানিয়েছেন তার সহানুভূতির কথা জানিয়েছেন। আপনি থাকুন আমাদের সাথে, আমাদের তিনজন অতিথি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা যদি আবারও আজিজুল বারী হেলাল ওনার কাছে যেতে চাই। আজিজুল বারী হেলাল, একটু জানাবেন, এলাহি নেওয়াজ খান যেমনটা বলছিলেন যে আসলে এক ধরনের রাজনৈতিক সম্প্রীতিও কিন্তু তৈরি হয়েছে, বোঝা যাচ্ছে বেগম খালেদা জিয়ার প্রতি সবার এক ধরনের সহানুভূতি। একটু যদি আপনার কাছে জানতে চাই যে বেগম জিয়ার শারীরিক অসুস্থতা এবং তারেক জিয়ার দেশে ফেরা না ফেরা, এটা আসলে বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে কিনা, বা কতটা প্রভাব ফেলতে পারে? দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপসী নেতৃত্ব, তার দেশপ্রেম, এটা দিয়ে তিনি বাংলাদেশের সমগ্র জনগণের হৃদয়কে তার নিজের হৃদয়ে ধারণ করেছেন। এজন্য তিনি আজকে বাংলাদেশে সিম্বল অফ ন্যাশনাল ইউনিটি,
জাতীয় ঐক্যের একটা প্রতীক। সুতরাং এই যে জাতীয় ঐক্যের প্রতীক তিনি নিজেকে নির্মাণ করেছেন, জনগণ তাকে মনে করেন, সুতরাং এটা বাংলাদেশের রাজনৈতিক হারমোনিতে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিবেচিত হবে আগামী দিনে। এবং আপনি যেটা বলছেন যে তারেক রহমানের দেশে ফেরা না ফেরার প্রশ্ন, না ফেরার কোনো বিষয় এখানে নেই, দেশে ফেরার প্রশ্নটা আপনি দেখেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপনার এলাহি নেওয়াজ খান ভাই যেটা বললেন যে তিনি তা ইমপ্রুভ করছে তার শারীরিক সুস্থতা। যদি এভাবে ইমপ্রুভ করতে থাকে তাহলে তাকে কিন্তু আরো বেটার চিকিৎসার জন্য লন্ডন জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হবে। সুতরাং সেখানে যদি নেওয়া হয় এবং এভাবে যদি ইমপ্রুভ হয় তাহলে তো তারেক রহমানের সেখানে থাকা প্রয়োজন। এখন আপনি বলতে পারেন তাহলে এখন যে ক্রিটিক্যাল সিচুয়েশন, তাহলে তিনি আসছেন না কেন? এই তিনি কেন আসছেন না এটার উত্তর পলিটিক্যালি এবং আমরা দিয়েছি যে তিনি আসার ব্যাপারটা নির্ভর করে আমাদের পার্টির যে পলিসি মেকার আছে, আমাদের যে পরিবারের যে সিদ্ধান্তগুলো আছে। ইভেন তিনি তার ফেসবুক স্ট্যাটাসেও লিখেছেন যে তার আসার বিষয়টা তার একার দায়িত্বের, একার সিদ্ধান্তের উপর পড়ে না। কিন্তু এখন যে অপরচুনিটি, এখন যে বিষয়টা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, যেহেতু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি আল্লাহর রহমতে হচ্ছেন, এলাহি নেওয়াজ খান ভাই যেটা বলেছেন, সুতরাং আরো বেটার, আরো ভালো চিকিৎসার জন্য তাকে লন্ডন যদি যেতেই হয় তাহলে তো তারেক রহমানের সেখানে থাকার বিষয়টা আছে। আর আজকে দেখেন আপনি সম্প্রীতির কথা যেটা বললেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ইমোশনস, যে জনগণের যে ইমোশন, যে ইমোশনের উপর ভিত্তি করে তার এই জনপ্রিয়তা না। তিনি কিন্তু জনপ্রিয় হয়েছেন তার কর্মময় জীবন দিয়ে। বিশেষ করে আমি যদি দুই একটা সেক্টরের কথা বলি, দেখেন নারী ও শিশু শিক্ষা যে ফ্রি করতে হবে এবং এই শিক্ষার ও ডেভেলপমেন্টের জন্য তিনি প্রথম কাজ করেছেন। এরপর আপনি জানেন যে নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি, আমরা সবাই তাকে হারিয়ে ফেলেছিলাম। আমরা জানতামই না যে আমাদের মায়েরা আপনার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীর প্রতীক উপাধি পেয়েছে। তিনি প্রথম এক্সপ্লোর করেছেন এই তারামন বিবিকে। এবং আপনি দেখেন যে মুক্তিযোদ্ধা চেতনার কথা সবাই বলে, কিন্তু প্রথম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তিনি তৈরি করেন। মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা আমরা অনেকেই বলি, কিন্তু তিনি প্রথম মহিলা মন্ত্রণালয় তৈরি করেন। সুতরাং এই যে আপনার তার যে আরো অনেক অবদান, এই স্বল্প পরিসরে তার সমস্ত অবদানকে আমরা বলতে পারবো না। এবং তার যে আপসীন নেতৃত্ব, বিশেষ করে দেশপ্রেম, তিনি জাতিসংঘে প্রথম আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে পানি আমাদের ফারাক্কা ব্যারেজের বিরুদ্ধে তিনি প্রথম কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে কথাটি বলেছিলেন 1991 সালে তিনি যখন প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হন। অতএব এই সব মিলিয়ে তিনি বাংলাদেশের আপনার শতভাগ মানে শতভাগ দেশপ্রেম তার ভিতর জনগণ পরিলক্ষিত করেছে বিধায় আজকে অ্যাক্রস দ্য কান্ট্রি সমস্ত মানুষ তার স্বাস্থ্যের খবরাখবর নিচ্ছে এবং তার জন্য দোয়া করছে। এটা আমি আজিজুল বারী হেলাল, আপনি থাকুন আমাদের সাথে, ধন্যবাদ আপনাকে। একটু যদি আমরা আবার রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, রাশেদ খান আপনার কাছে যদি একটু জানতে চাই আসলে বেগম জিয়ার শারীরিক অবস্থা বিষয়ে এবং বিভিন্ন ধরনের গুজব কিন্তু আমরা গতকাল বাজকে ফেসবুক পেজের মাধ্যমে দেখেছি, সেই সাথে আসলে এই গুজব নিয়ন্ত্রণে কি ধরনের কিছু করা যেতে পারে কিনা। আরেকটি ব্যাপার জানতে চাচ্ছিলাম যে এই যে বেগম জিয়ার অসুস্থতা, এটা আসলে বাংলাদেশের রাজনীতি এবং আসন্ন নির্বাচন এই দুইটাতে কি ধরনের প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আমি যেটি বিশ্বাস করি সেটি হলো বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং আগামী ফেব্রুয়ারি মাসে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর গুজবের কথা যেটি বললেন, দেখেন আমি গতকাল দেখলাম, তার আগের দিন দেখেছি যে এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী তিনি আইসিইউতে আছেন, তিনি কষ্ট পাচ্ছেন এবং অনেকে দেখলাম সেই ভিডিওগুলো শেয়ার করছে। তার মানে আমাদের দেশের মানুষ এখনো পর্যন্ত সচেতন না, তারা আসলে গুজবে বিশ্বাস করে এবং এই গুজবের যে বিশ্বাস করে এটা সুযোগ নিয়ে অনেকে কিন্তু শুধুমাত্র ভিউ বাণিজ্য করার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি মানে খুবই অসুস্থ, যে কোনো সময় মারা যেতে পারেন,
এই ধরনের গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেখেন, হায়াত মৌত কিন্তু আল্লাহর হাতে। আমরা প্রত্যেকেই একসময় না একসময় চলে যাব, কিন্তু এই মৃত্যু নিয়ে এক ধরনের গুজব ছড়িয়ে দেওয়া এটা আসলে অনাকাঙ্ক্ষিত। আর জনাব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যেটি এখানে হেলাল ভাই বললেন, আমার কাছে মনে হয় যে যথার্থই। যদি তারেক সাবেক রহমানের দেশে প্রধানমন্ত্রী, ফেরা বিষয়ে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি না এই মুহূর্তে। আপনার কাছে আরেকটি প্রশ্ন আমাদের রয়েছে, সেটা জি হচ্ছে যে আপনারা কিন্তু এরই মধ্যে 150 আসনে প্রার্থী দিয়েছেন, কিন্তু যেটা আগে শোনা যাচ্ছিল যে আপনারা বিএনপির সাথে জোটে যেতে যাচ্ছেন। তো 150 আসনে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে আসলে সেক্ষেত্রে তাহলে আপনাদের আসন্ন নির্বাচন নিয়ে পরিকল্পনা কি? দেখেন, বাংলাদেশে যে নির্বাচনের ইতিহাস, সেই ইতিহাসটা মূলত জোটবদ্ধভাবে। বিএনপির সাথে 2022 সাল থেকে আমরা যুগপৎ আন্দোলন করেছি, এবং সেই আন্দোলনে প্রায় 43টি দল একসাথে আমরা লড়াই করেছি। এদিকে গণঅভ্যুত্থানের পরে আবার অনেকগুলো দল একসাথে জোট বেঁধে আন্দোলন করা বা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যেমন জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর বিএনপির সাথে আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, আমাদের একটা কমিটমেন্ট ছিল যে জাতীয় সরকার গঠন করা। আর গণ অধিকার পরিষদ আমরা শুরু থেকেই কিন্তু বলে আসছি, বিশেষ করে গণঅভ্যুত্থানের পরে আমরা যেটি বলেছিলাম যে জাতীয় সরকার যদি গঠন না করেন, তাহলে এই রাষ্ট্রের সংস্কার, রাষ্ট্রের পরিবর্তন বা এই গণঅভ্যুত্থানের সফলতা, সেটি আমরা আসলে ভোগ করতে পারবো না। ঠিক এই বিষয়গুলো আমরা এখন লক্ষ্য করছি যে সরকার এক ধরনের ব্যর্থতায় সরকার কিন্তু পৌঁছে গেছে। এখন যদি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার বিদায় নেয়, তাও মানুষ কিন্তু এই সরকারকে অনেকটা সফল বলবে। এখন আমরা 150টি আসনে এই ধাপে, মানে দ্বিতীয় ধাপে আমরা প্রার্থী ঘোষণা করেছি। এর আগে আমরা 50টি আসনে ঘোষণা করেছিলাম সর্বমোট। আমরা প্রায় 200টি আসনে প্রার্থী ঘোষণা করেছি। আমরা এই মুহূর্তে আমাদের মাঠ পর্যায়ে কি অবস্থা, সেটি আমরা দেখার চেষ্টা করছি, সার্ভে করছি, গণসংযোগ করছি, পথসভা করছি। আর আমরা 21 সালে গঠিত একটি রাজনৈতিক দল, আমাদের তো মানুষের কাছে যেতে হবে। তফসিল ঘোষণার পরে আমরা সিদ্ধান্ত নিব যে আসলে আমরা কার সাথে জোটে যাব বা কিভাবে আসলে আমরা নির্বাচনে অংশ নিব। এর আগে জামাত ইসলাম কিন্তু বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছে। এখন আবার তারা বিএনপির সাথে জোট না করে তারা ইসলামী আন্দোলন সহ আরো কয়েকটি দলের সাথে জোট করছে। তো জামাত ইসলাম আরো কয়েকটি দলকে নিয়ে জোট করলে সমস্যা নাই, কিন্তু গণ অধিকার পরিষদ বিএনপির সাথে বলেন বা অন্য দলের সাথে বলেন, এই জোটের আলোচনা আসলেই অনেকে আমাদেরকে পরামর্শ দেয় যে আপনারা 300 আসনে প্রার্থী দেন। মানে এর পিছনে আসলে কি আছে আমি জানি না, বাট তারা কিন্তু আবার নিজেরা ঠিকই জোট করতেছে। এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেন জোট করে? জোট করার মূল কারণটা হলো যে নির্বাচনে জেতা। মনে করেন যে আমার 10% ভোট আছে আর বিএনপির 41%, তো সব মিলে তো আপনার 51%। অর্থাৎ আমি মাঝারি দল হতে পারি, কিন্তু আমি কিন্তু বিএনপি কে সহযোগিতা করছি, আবার বিএনপি আমাকে সহযোগিতা করছে। ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন বা জামাত ইসলাম বলেন, তারা একে অপরকে সহযোগিতা করছে। এখন আমার কাছে মনে হয় যে বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিল, তারা যাতে বিএনপির সাথে না থাকে, এই জন্য আসলে নানান ভাবে বক্তব্য বা বয়ান জাতির সামনে হাজির করা হচ্ছে। অর্থাৎ অর্থাৎ রাশেদ খান, অর্থাৎ আপনার যে ভাষ্য সেই অনুযায়ী এটা কি আমরা ভাবতে পারি কিনা যে তাহলে বিএনপির সাথেই আপনারা জোটে যাচ্ছেন নির্বাচনে? যেহেতু বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি, তো সেই ক্ষেত্রে বিএনপির সাথে একসাথে নির্বাচন করা নিয়ে আলোচনা থাকতেই পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বরং অন্য কোনো দলের সাথে এই মুহূর্তে যেহেতু তফসিল ঘোষণা আগামী আপনার 11 তারিখে হওয়ার সম্ভাবনা আছে, আমি যতটুকু শুনেছি 11 ডিসেম্বর। তো সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে নতুন ভাবে কারোর সাথে আলোচনা করা, জোট তৈরি করা সেটি কঠিন। তারপর আমরা রাশেদ খান, বলেছি যে আমরা আমরা আবারও 200 আপনার কাছে আসনে, আসবো, আমরা যদি আমি শেষ একটু করি 30 সেকেন্ডে শেষ করি, ওনাকে আমি কি শেষ করি, তারপরে 30 সেকেন্ডে লাগবে আর কি। তো আমি যেটি বলছিলাম যে আমরা মাঠ যাচাই করছি, আমাদের দলীয় সিদ্ধান্ত রয়েছে 300 আসনে প্রার্থী দেওয়া, কিন্তু তফসিল ঘোষণার পরে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমাদের পরবর্তী সিদ্ধান্ত নিব। অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। শেখ ফজলুল করিম মারুফ, প্রচার সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। মারুফ, আপনার কাছে যদি একটু জানতে চাই যে আবারও সেই শুরুর প্রসঙ্গে যদি যাই, যে নির্বাচন এবং গণভোট তফসিল ঘোষণা করা হবে 7 থেকে 11 ডিসেম্বরের মধ্যে, এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের এক ধরনের ঘোষণা ইলেকশন কমিশন এরই মধ্যে দিয়ে দিয়েছে। এরকম একটা অবস্থানে থেকে আপনারা কিন্তু জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি দল এখনো আন্দোলন করে যাচ্ছেন যে গণভোট এবং নির্বাচন আপনারা একসাথে যাচ্ছেন না, এটা কি সম্ভব কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। শুরুতে আমি বেগম জিয়ার
আরোগ্য কামনা করি। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, সেটা আমরা চাই। বিশেষ করে জাতির এই ক্রান্তিকালে তার মধ্যে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, আহ, তার অনুপস্থিতি আমাদেরকে নানা ধরনের সমস্যায় ফেলবে। তো আর একটা বিষয়, সেটা হলো যে বেগম জিয়ার দুইটা দিক। একটা হলো তিনি রাজনৈতিক নেত্রী হিসেবে একটা, আর সরকার পরিচালক হিসেবে একটা। তো তিনি সরকার পরিচালক হিসেবে তার সাফল্যতা এটা প্রশ্নের অতীত না। তো বাকি তিনি বাংলাদেশের রাজনীতিতে একজন অনন্য ব্যক্তিত্ব। আর এখন যে প্রশ্নটা করলেন, সেই প্রশ্নটা হলো যে এখনো তফসিল ঘোষণা হয় নাই। আমরা যেই কারণে দুইটা আলাদা চাইছিলাম, সেটা যৌক্তিকতা এত বেশি যে আমরা একেবারে শেষ দিন পর্যন্ত আমরা সেটা দাবিটা জানায় যেতে চাই, যাতে করে জাতীয় নির্বাচন এবং গণভোটটা আলাদা করা হয়। আর একই সাথে সাথে আপনারা জানেন যে আমরা একটা জোটবদ্ধভাবে রাজনীতি করতেছি, নির্বাচন করতে চাচ্ছি। আমাদের কেন্দ্রীয় পর্যায়ে বোঝাপড়াটা ভালোই হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে বোঝাপড়াটা কেমন হয় সেটা দেখারও একটা আমাদের তাগিদ ছিল। সে কারণে এখন বিভাগীয় সমাবেশ হচ্ছে, বিভাগীয় নেতৃবৃন্দ পরস্পর বসতেছে, জেলাগুলোতে একসাথে আসতেছে। তো আমাদের এই জোটবদ্ধতা, এটা সারা মানে সমঝোতাটা আর কি, জোটবদ্ধতা, সেটা সারা দেশে ছড়িয়ে পড়ছে, নেতৃবৃন্দের মধ্যে বোঝাপড়াটা গভীর হচ্ছে। সেই কারণে আন্দোলন চালিয়ে যাওয়া। এবং একই সাথে সাথে আমরা এখনো দাবি করে যাব যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে করেন না, কারণ করলে আমাদের জুলাই অভ্যুত্থানের যে বিশাল যে অর্জনটা, সেই অর্জনটা আসলে ম্লান হয়ে যাবে। সেজন্য আমরা এটা বলি। আর এখানে একটা বিষয় একটু বলে রাখা ভালো, ইতিহাসে এটা থাকুক কথাটা, যে দেখেন রাষ্ট্র কিন্তু আসলে আবেগ দিয়ে চলে না। রাষ্ট্র অনেক বড় জিনিস, এখানে আবেগ, অনুভূতি, ব্যক্তিগত চাওয়া পাওয়া এগুলো আসলে মানে না থাকাই ভালো। তো আজকে যে তিন বাহিনীর প্রধান গিয়েছেন, সেটাকে আপনি অনেক দিক থেকে মহিমান্বিত করতে পারেন, আমরা করিও বটে, এবং বেগম জিয়া সেটা তার পাওনাও বটে। কিন্তু রাষ্ট্রীয় তিন বাহিনীর প্রধান যাওয়াটা, এটা ইতিহাসে কিভাবে বিবেচিত হয় সেটা আমাদের মনে হয় মনে রাখা রাখবে। আর একটা বিষয় যেটা, যে তারেক রহমান সাহেব আসছেন না, যদি তিনি বলতেন যে এটা আমার ব্যক্তিগত বিষয়, আমাদের কারো কোনো প্রশ্ন ছিল না যে তার ব্যক্তিগত বিষয়, তিনি আসবেন কি আসবেন না, তিনি একক সিদ্ধান্ত নেবেন। অথবা যদি বলতেন যে দলের সিদ্ধান্ত, তাতেও আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু তিনি যখন যেভাবে বলেন যেটা আমার একক নিয়ন্ত্রণাধীন না, কেন যেন আমাদের সন্দেহ হয় যে তার আসা না আসার পেছনে অন্য কোনো কিছু আছে যেটা তিনি বলছেন না। এটা আসলে জাতিকে এক ধরনের মানে দ্বিধায় ফেলেছে, একটা সন্দেহ সঞ্চয় ফেলেছে। আপনি দেখেছেন তার সেই বক্তব্যের পরে কিন্তু বাংলাদেশ জুড়ে প্রচুর কথাবার্তা হয়েছে। কারণ কি, যে তার মতো একজন নেতা বাংলাদেশের এই পরিস্থিতিতে তার মায়ের এমন সময় আসতে পারবেন না, এটা কে তাকে বাধা দেয়? তো যদি সেটা কোনো অপশক্তি হয়, যদি কোনো বহিঃশক্তি হয়, যেটা নানা কথাবার্তা বিশ্লেষকরা বলে, তাই যদি হয়, তাহলে আমরা সবাই মিলে সেটা প্রতিরোধ করি। আর তা যদি হয়, যদি তিনি বলেন আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, তাহলে আমরা স্বাগত জানাই, সেটা হইতেই পারে, বিএনপি সিদ্ধান্ত হইলেও কোনো হতে পারে। কিন্তু তিনি যেভাবে বলেছেন, আমাদের মনে এক ধরনের শঙ্কা আসলে তৈরি হয়। এটা জানেন যে প্রচুর আলোচনা হয়েছে, আপনাদের টকশোতে আলোচনা হয়েছে। আমার যদি এমন কোনো শঙ্কা থাকে, আমি বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করবো আপনারা পরিষ্কার করেন। এখন আমরা পরস্পর বিরোধী কথাবার্তা বলি বটে নির্বাচন উপলক্ষে, কিন্তু যদি এমন কোন আশঙ্কা আসলেই থাকে যে ওনাকে কেন্দ্র করে বাইরের কোন শক্তি, অপশক্তি বা গোপন শক্তি বা ডিপ স্টেট যাই বলেন না কেন, কেউ যদি বাংলাদেশে একজন প্রধান রাজনৈতিক নেতাকে বাংলাদেশে আসতে বাধা দেয়, তাহলে আমরা সম্মিলিতভাবে সেটা প্রতিরোধ করি। কিন্তু সেটা সামনে আসা উচিত। এই আবেদনটা আমি বিএনপি নেতৃবৃন্দকে করে রাখবো। খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, আমরা এটা নিয়ে আরো কথা বলবো। বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের ৭১-এর স্টুডিওতে উপস্থিত রয়েছেন এলাহি নওয়াজ খান, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, এবং শেখ ফজলুল করিম মারুফ, প্রচার সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা আবারও যদি একটু এলাহি নওয়াজ খান আপনার কাছে জানতে চাই, যে বিষয়টা নিয়ে আমরা আসলে বিরতির আগে কথা বলছিলাম, যে খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক জিয়ার দেশে ফেরা না ফেরা, এটা নিয়ে কিন্তু গত ৩-৪ দিন ধরে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে জনগণের মনে। সেই সাথে আমরা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেখছি বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। তো এই ব্যাপারটা যদি একটু জানতে চাই, যে আসলে তারেক জিয়া দেশে ফিরবেন কি ফিরবেন না, এবং না ফেরা, যদি না ফিরেন তাহলে সেটার পিছনে আসলে কি ধরনের ব্যাখ্যা? আমি যেহেতু এই পরিবারের অনেকের সাথে আমি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, বিশেষ করে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এদেরকে অনেক কাছের থেকে দেখেছি এবং চিনি। একটা জিনিস আপনি দেখেন যে এই ফ্যামিলিতে যে ট্র্যাজেডিগুলি ঘটেছে, এই তারেক রহমান এবং কোকো, ওরা শিশু অবস্থায় তার পিতার মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা তারা দেখেছে, এটা একটা দিকেন। এবং মায়ের সামনে এবং বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের মৃত্যু তারা দেখেছে। এবং তারেক রহমান
তার পিতা পিতা একটা বিশাল রাজনৈতিক ব্যক্তিত্ব, যে সামরিক শাসক থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। তার মা 2-3বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার রাজনীতি করার অধিকার আছে। সেই রাজনীতি করার চেষ্টা করার জন্য তাকে যেভাবে নিগ্রহের শিকার হতে হয়েছে এবং কার্যত তাকে জোর করে বাধ্য করা হয়েছে তাকে বিদেশে যাওয়ার, এই যে পটভূমিটা তার পিছনে ছিল, সেই পটভূমির থেকে তারপর অনেকগুলি মামলা ছিল। সেই মামলাগুলি কিন্তু ধীরে 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 এখন শেষ হয়েছে। এই পটভূমিতে যে কথাটা বিতর্কটা প্রবল হয়েছে সেটা হলো যে আমার বাংলাদেশে আসাটা আমার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে না। আমি যেটা মনে করি যে কোনো ডিপ স্টেট, অন্য কোনো দেশের হুমকি, এগুলি না। যেহেতু অতীতের কতকগুলি বিপ্লবমূলক ঘটনা ঘটে গেছে এই পরিবারের উপরে, এমনকি বেগম খালেদা জিয়া, যিনি কোনো অপরাধ ছাড়া, যার ক্যারিয়ারের মধ্যে দুর্নীতির সামান্যতম গন্ধ নাই, অথচ তাকে দুর্নীতির কারণে 10 বছরের জেল দেওয়া হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এরকম একটা পটভূমি প্রেক্ষাপটে ফ্যামিলি, আমার যেটা বারবার মনে হয় যে পারিবারিক একটা বাধা থাকতে পারে, যে পরিপূর্ণভাবে তার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত তার বাংলাদেশে, এটা আপনি ভাবেন যে এরা শিশু অবস্থায় পিতাকে হারিয়েছে, সেই অবস্থায় তার মা, যিনি রাজনীতি করেছেন, এ দলও পালন করেছেন, সেই মা এরকম গুরুতর অসুস্থ এবং ছেলে আসবে না, এটা কি হতে পারে? ভাবা যায় কখনো? নিশ্চয়ই এমন কিছু আছে যেটা তারেক রহমান। একদমই তাই, কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু ট্রাভেল পাস ইস্যু করার ব্যাপারেও এক ধরনের নিশ্চয়তা দেয়া হয়েছে। এই ঘটনাগুলি কিন্তু এখন আমরা শুনছি। এখন আমরা আজকে যেমন আমরা জানলাম যে ট্রাভেল পাস দিয়ে যে কোনো আবেদন করলেই পাবে, এই কথাগুলি তো আগে আমরা শুনি নাই। এলাহি নেবাজ খান, আপনি যদি আমাদের যে সংযুক্ত অতিথিরা রয়েছেন তাদের প্রতি যদি আপনার কোনো আমি যেটা রাশেদ খান মেননকে একটু চাচ্ছিলাম, ওনাকে আমি বলতে চাই যে এতদিন ধরে আমরা যেটা জেনে আসছি, শুনে আসছি যে গণপরিষদ বিএনপির সাথেই আছে। ব্যাপারটা যে শিডিউল ঘোষণার আগেই আপনারা যে প্রায় 200 যেটা বললেন যে প্রার্থীতা দিয়েছেন, এটা কি আসলে বিএনপির সাথে একটা বার্গেনিংয়ের অংশ হিসাবে করেছেন কিনা ভাই? রাশেদ খান, আপনাকে রাশেদ খান মেনন বানিয়ে দেওয়া হয়েছে নেওয়াজ ভাই, কিন্তু আসলে আপনি অনেক তরুণ, বড় হয়ে গেছেন। রাশেদ খান, আমি কি এটা কি বার্গেনিং হিসাবে ভাই? আচ্ছা, আমি একটু উত্তর দিই আপনাকে। দেখেন, ছোটবেলায় মানে আমি যখন হাই স্কুলে পড়ি সেই সময় আমার নামটা ছিল রাশেদ খান মেনন। তো আমি দেখতাম যে আমার বন্ধুরা অনেকে আসলে এই মেনন শব্দটা আসলে খেপাতো, মানে ম্যান করতো মাঝে মধ্যে, মানে এই ধরনের খেপাতো। তো আমি ইচ্ছাকৃতভাবে এই মেনন বানিয়ে দিলাম। এটা জানলাম আমরা। মোহাম্মদ রাশেদ খান। তো তাহলে কিন্তু নেওয়াজ ভাই ভুল বলেন নাই। না, ছিল এক সময়, আমি বাদ দিয়ে দিয়েছি। তো যখন 9-এ রেজিস্ট্রেশন হলো তখন মোহাম্মদ রাশেদ খান, এতটুকুই আছে। তো যাই হোক, যে প্রশ্ন ভাই করলেন, দেখেন আমরা তো যে সময় বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করি বা শুরু করি, সে সময় তো আসলে এই ক্ষমতার ভাগাভাগি, আমি এমপি হব, মন্ত্রী হব, আমাকে এতগুলো আসন দিতে হবে, অন্যথায় আপনার সাথে আন্দোলনে যাব না, এ ধরনের কোনো কথাবার্তা ছিল না। আর আপনি সাংবাদিক হিসেবে আমাদের ইতিহাস সম্পর্কে আপনার জানার কথা। বাংলাদেশে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন আমাদের নেতৃত্বেই সফল হয়েছে। সেই আন্দোলন নেতৃত্ব দিতে গিয়ে আমি নিজে সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছি, 15 দিন রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছি। এখনো পর্যন্ত সেই নির্যাতনের যন্ত্রণা আমাকে ভোগ করতে হয়। এবং 18 সাল থেকে 24 সাল পর্যন্ত যদি আপনি বিবেচনা করেন বা আপনি একজন সাংবাদিক হিসেবে গবেষণা করেন, দেখবেন যে আমরা লাগাতার রাজপথে ছিলাম। কোন সংগঠন রাজপথে না থাকলেও গণ অধিকার পরিষদ বা আমাদের ছাত্র অধিকার পরিষদ, আমরা সবসময়, আমরা সংখ্যায় হয়তো বড় দলের মতন এত বেশি না, কিন্তু আমরা লাগাতার আন্দোলনটা চালিয়ে গেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বাংলাদেশের একমাত্র দল বা সংগঠন হিসেবে আমরাই কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিবাদ করেছি। আমরা আমাদের আন্দোলন সংগ্রাম সম্পর্কে বলতে গেলে এখানে সময় লাগবে, এত সময় আমি পাবো না, যে কারণে সংক্ষেপ করলাম। এখন প্রসঙ্গ হলো যে আমরা তো 2021 সালে দল গঠন করেছি। সেই সময় এখন যে সংস্কার বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, ক্ষমতার ভারসাম্য বলেন, সংবিধানের পরিবর্তন বলেন, বা আপনার দ্বৈত কক্ষ বলেন, নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন, আলাদা বিচার বিভাগ, এই বিষয়গুলো, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়, এই বিষয়গুলো কিন্তু আমরা ওই সময় আলোচনা করেছি।
আমাদের কর্মসূচিতে রয়েছে, অর্থাৎ আপনি যে কথাটা বললেন এটা সম্পূর্ণভাবে ভুল। আমরা একটি দল হিসেবে আমাদের মতো কার্যক্রম পরিচালনা করছি। এখন তফসিল ঘোষণার পরে যদি রাজনৈতিকভাবে বোঝাপড়া হয়, তো সেক্ষেত্রে আমি যে কোনো দলের সাথে জোটে যেতে পারি। আমি আগেই বলেছি, যেহেতু বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম, সেক্ষেত্রে বিএনপির সাথে নির্বাচন নিয়ে আমাদের আলোচনা রয়েছে এবং সেটা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে। কিন্তু আমার দল তো আমাকে পরিচালনা করতে হবে। আমাদের দল তো উদীয়মান দল, আমাদের 64 জেলায় কমিটি রয়েছে, আমাদের নেতৃবৃন্দরা অনেকে নির্বাচন করতে চায়। তো আমি তো মাঠ পর্যায়ে আমার অবস্থান সার্ভে করতে চাই। এখন আপনি যদি মনে করেন যে 200 আসনে প্রার্থী দেওয়া এটা আসলে বার্গেনিং করার জন্য দিয়েছি, এটা আসলে ভুল। আমাদের এই 8 বছরে রাশেদ খান, আমরা আপনাকে জেলায় জেলায়, আমি শেষ ধন্যবাদ। করি একটু, আমরা জেলায় আপনার প্রশ্নের আপনার উত্তর পেয়ে গেছি। আমরা যদি শেখ ফজল করিম মারুফ আপনার কাছে যেতে চাই, আপনি এক ধরনের প্রশ্ন রেখেছিলেন আসলে যে তারেক রহমানের দেশে ফিরে আসাটাকে আসলে কতটা স্পষ্ট করা যায়। সেক্ষেত্রে কিন্তু এলাহি নেওয়াজ খান এক ধরনের উত্তর দিয়েছেন। নেওয়াজ ভাই, আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে। না, আমি আসলে বিএনপির প্রতিনিধি বা বিএনপির কেউ হিসেবে না, একবার একটা সাংবাদিক হিসেবে আমার যে পর্যবেক্ষণ তার আলোকে বলেছি। আর আমি ফজলুল করিম মারুফ সাহেবকে আর একটা বিষয় বলতে চাই, সেটা হলো যে গণভোটের ব্যাপারে আপনাদের যে দাবি এবং অব্যাহত রেখেছেন, সেটা ব্যাপারে কি এরকমটা যে আপনারা এই আন্দোলনকে ন্যায়সঙ্গত বলছেন এবং নির্বাচন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন? এর লক্ষ্য কি এইটা হতে পারে যে নির্বাচনকে কোনোভাবে বাধাগ্রস্ত করতেও আপনারা দ্বিধাবোধ করবেন না? আচ্ছা ভাই, মানে আপনি যেটা বললেন না তারেক রহমান সাহেব সম্পর্কে, এটা খুবই সত্য এবং এটা হয়েছে বলেই কিন্তু তিনি আজকে তারেক রহমান সাহেব। ধরেন সোহরাওয়ার্দী ছেলেদেরকে কেউ চেনে না, কারণ তারা এই ধরনের অগ্নির পরীক্ষার মধ্য দিয়ে যান নাই। ফলে আপনি যেটা ওনার জন্য, মানে ওনার পরিবারের জন্য একটা ট্র্যাজেডি আকারে দেখেন, আসলে এগুলোই কিন্তু আসলে ওনাকে বাংলাদেশের এই পর্যায়ে আনছে। তো তারপরেও সেজন্য আমার বলা যে উনি বিপদে পড়ুক তা তো অবশ্যই না, কিন্তু উনি আসাটা আসলে জরুরি। না আসার থেকে বরং নির্বাচনটা আসলে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর আমাদের আন্দোলনটাকে আসলে ন্যায়সঙ্গত করার জন্য নতুন করে আন্দোলন করার দরকার নাই, আমাদের দাবিগুলোকে ন্যায়সঙ্গত করার জন্য। আমাদের দাবি একেবারে ন্যায়সঙ্গত, এবং আপনি যদি একেবারে ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে কোনো ধরনের কোনো মানে কোনো দিকে না ঝুঁকে যদি বিবেচনা করেন, তাহলে দেখবেন যে আমার দাবিগুলো খুবই যৌক্তিক। সেটাকে ন্যায়সঙ্গত করার জন্য নতুন করে আন্দোলন করার দরকার নেই। আর আমরা নির্বাচন পেছানোর জন্য কোন ধরনের চক্রান্ত বা চাওয়া তো নাই, বরং আমরা চাই নির্বাচনটা অবশ্যই ফেব্রুয়ারিতে হোক। মারুফ, আপনি বারবার বলছেন যে আপনাদের আন্দোলন যৌক্তিক। সেক্ষেত্রে যৌক্তিকতাগুলো কি একটু ছোট করে শুনতে পারি কিনা, খুব ছোট করে বলবেন। আমি বলি প্রথম যে কথাটা, মানে গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে না হওয়ার ক্ষেত্রে আমরা তিনটা কারণ খুব বারংবার আমরা বলেছি। একটা হলো এই যে নির্বাচন কমিশন, তারা এখন পর্যন্ত কোনো নির্বাচন করে না, একটা সমিতি নির্বাচন করে নাই। তারা যাদেরকে দিয়ে নির্বাচন করবে তারা ডামি ভোট করছে, নাইলে রাতের ভোট করছে। তো এমন একটা কমিশনের কাছে আপনি এমন বড় দুইটা নির্বাচন, জাতীয় নির্বাচন, গণভোট ছেড়ে দিচ্ছেন, তারা পারবে কিনা এটাই তো আসলে পরীক্ষা হয় নাই। দ্বিতীয় যেটা সবচেয়ে মারাত্মক বিষয়, সেটা হলো দেখেন এখনই আমি বিএনপি রাশেদ খান ভাই 3 রকম কথা বলছি, কিন্তু এই সংস্কারের বিষয়গুলো সবাই আমরা হ্যাঁ ভোটের পক্ষে। সাধারণ মানুষ যখন দেখবে যে 3 জন 3 রকম কথা বলে তার ইশতেহার নিয়ে, মার্কা নিয়ে, তখন তারা মনে করবে যে গণভোটের যে মানে বিষয়গুলো সংস্কারের, সেগুলো মনে হয় মতভিন্নতায় ভরা। তখন এইখানে ভোট পড়ার সংখ্যাটা কমে যেতে পারে। আপনি জানেন যে এইখানে আমাদের শুধু 60-70% ভোট পাইলে হবে না, একটা বড় সংখ্যক ভোট পাইতে হবে। এইখানে আমাদের আসলে বড় আশঙ্কার জায়গাটা, যে জুলাই আন্দোলনের যে সংস্কারগুলো শক্ত হয় নাই, অনেকগুলো বিএনপির কারণে হয় না, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, পাতা দিচ্ছে, যেগুলো হয়েছে সেগুলোর পক্ষেও ভোট আনাটা আসলে কঠিন হয়ে যাবে। শেখ ফজলুল করিম মারুফ, আপনাকে ধন্যবাদ। এলাহি নেওয়াজ, আপনি নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছেন। আমরা যদি না, উত্তরটা পুরোপুরি পাই নাই। উনি যে আমাদের আসলে সময় খুব কম। আজিজুল বাড়ি হেলাল, ওনার কাছে যদি আমরা একটু ছোট করে জানতে চাই যে একটি বিষয় নিয়ে গত 2 দিন ধরে বেশ আলোচনা হচ্ছে যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে এক ধরনের স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা প্রদান করা হয়েছে তাকে। তো এই সবকিছু মিলিয়ে আসলে এই যে পদক্ষেপ, এটাকে আপনারা কিভাবে দেখছেন? না, এটা অবশ্যই আপনার একটি ভালো পদক্ষেপ, কারণ উনি যে ভিভিআইপি, এটা জনগণ দ্বারা স্বীকৃত হয়েছে অনেক আগেই। আপনার রাষ্ট্র কখন স্বীকৃতি দিল এটার থেকে জনগণ কখন স্বীকৃতি দিল, এটা ইম্পর্টেন্ট। আর এখন রাষ্ট্র যেটা করছে যে এসএসএফ
নিরাপত্তা, এটা হচ্ছে আপনার এভার কেয়ার হসপিটালে কিন্তু আপনার জনগণও সেখানে চিকিৎসা নেই। সেখানে যদি এভাবে ক্রাউড তৈরি হয় তাহলে আপনার অন্যান্য পেশেন্টের যে আপনার ক্ষতি হতে পারে, অসুবিধা হতে পারে, অন্যান্য পেশেন্টের যে আপনার দর্শনার্থীরা আছে তাদেরও সমস্যায় পড়তে পারে এবং হসপিটালটা একটা বন্দি অবস্থায় থাকে। এজন্য আমাদের দল থেকে আমরা নিজেরাও সমস্ত নেতাকর্মীকে এবং জনগণদের কাছে অনুরোধ করেছি যে হসপিটালটা যেন মুক্ত রাখা হয়, বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং অন্য অন্য রোগীদের চিকিৎসা ওরা যেন সমানভাবে চলতে পারে। এখন সরকার যে পদক্ষেপটা নিয়েছে এর ফলে দেখা যাচ্ছে ওখানে একটা ল এনফোর্সিং এজেন্সিস কাজ করবে, সুতরাং এভার কেয়ার হসপিটালে সাধারণ যে রোগীগণের তাদের চিকিৎসাও তারা পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও সেই চিকিৎসাটা পাবেন। এবং আমি ফজলুর রহমান মারুফের কাছে বলতে চাই যে আপনি যে নোট অফ ডিসেন্টের কথা বললেন, এটা কিন্তু বিএনপি একা দেয়নি, অনেক দল কিন্তু আপনারাও দিয়েছেন, অনেক দল নোট অফ ডিসেন্ট। আপনারা বেশি দিচ্ছেন ভাই, যে আমরা বেশি একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, বেশি আর কম এটা ইম্পর্টেন্ট কেউ বেশি কেউ কম। দিয়েছি। আপনারও প্রয়োজন আপনি দিয়েছেন, আমাদের প্রয়োজন আপনার প্রয়োজন এক জায়গা, আমাদের প্রয়োজন 10 জায়গা। এটা কোনো ডিফারেন্স। গুরুত্বপূর্ণ জায়গায় সুতরাং আর একটা বললেন যে তারেক রহমানের দেশে ফেরা, এটা দেখেন আপনি বলছেন যে ব্যক্তিগত ব্যাপার হবে কেন, তিনি তো দেশের একজন নেতা। সুতরাং তিনি যে এই যে মায়ের চিকিৎসার জন্য আসতে হবে, যে আবেগঘন কথাটি বললেন, আমরা আই অ্যাপ্রিসিয়েট ইউর ফিলিংস, কিন্তু তিনি দেখেন যে আমাদের যে মেডিকেল টিমটা গঠন করা হয়েছে সেখানে কিন্তু তিনি নিজেও জড়িত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং চাইনিজ বিশেষজ্ঞ তারেক রহমানের সহধর্মিণী তিনি নিজেও জড়িত, এই মেডিকেল তিনি নিজেও পর্যবেক্ষণ করছেন। এখন বলছেন আজিজুল বারী হেলাল, আপনাকে এই মুহূর্তে একটু থামাতে হচ্ছে আপনাকে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। যে রাজনৈতিক সম্প্রীতির কথা আমরা সবসময় বলি, সেটা আজকের অনুষ্ঠানে আপনারা তিনজন অতিথি সুন্দরভাবে বজায় রেখেছেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের জন্য আপনাদের তিনজনকে ৭১ স্টুডিও থেকে আবারও ধন্যবাদ।